রূপসা তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফেরার বাস করছে। বাচ্চা দুটোকে নিয়ে আজ পুজোর বাজার করতে যাবে। বাসে অসম্ভব ভিড়। কোনো রকমে মাথা গুলিয়ে বাসে কন্ডাক্টরের পাশে দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাসটা একটু এগোতেই অনেকটা খালি হয়ে গেল। জানালার ধারে একটা সিট পেয়ে বসে পড়ল রূপসা। সারাদিনই হাড় ভাঙা পরিশ্রমের পর একটু একটু ঘুম লাগছিল, কিন্তু হঠাৎ তার পেছন সিটের দুই মহিলার আলোচনায় হুঁশ ফিরল। প্রথম মহিলা: দেখেছো দিদি, আমাদের পাড়ার বলাই বাবুর বাড়ির তো হাল ফিরে গেল। ছেলের বউটা কিছু খেল দেখালো, বুঝলে। দ্বিতীয় মহিলা: হ্যাঁ গো, যা বলেছ। সকালবেলায় কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় যেন যায়, বেশি দূর তো লেখাপড়াও জানে না, কোথায় চাকরি পেলো বলো তো। প্রথম মহিলা: আরে দূর, ছাড়ো তো, চাকরি না ছাই, ওসব নোংরা কাজে নেমেছে গো। চামড়ার ব্যবসা, দেখো না, প্রায় তো রাত করে বাড়ি ফেরে, একটা গাড়ি এসে নামিয়েও দিয়ে যায়। দ্বিতীয় মহিলা: ছি ছি ছি, মাগো লজ্জা। ঘরে বুড়ো অসুস্থ শ্বশুর, দুটো বাচ্চা ওদের ফেলে রেখে এইসব করছে। প্রথম মহিলা: ভালোই রোজগার, বুঝলে। দেখো না, এখন আর কারোর কাছে ধার চায় না, পাড়ায় কারোর সাথে কথাও তো বলে না, নিজের দেমাকে মচমচ করে চলে যায়। শুনেছি সংসারের খরচ, শ্বশুরের ওষুধ, বাচ্চাদের সব খরচ নাকি ওই চালায়। ঠিক ধরেছেন, আমি ওই বলাই বাবুর হতভাগ্য বৌমা, রূপসা গাঙ্গুলি। মাত্র 18 বছর বয়স হতে না হতেই আমার মামা মাইমা আমার বিয়ে দিয়ে দেন। মোটামুটি সচ্ছল সংসার দেখেই বিয়ে দিয়েছিলেন। তবে আমার কপাল, আমার স্বামী মনতোষ গাঙ্গুলি, তার একটি কাপড়ের দোকান ছিল। বিয়ের পরপর ব্যবসায় তেমন কোনো সমস্যা দেখিনি। বিয়ের 1 বছরের মাথায় আমার মেয়ে হয়। তার 2 বছর পর আমার ছেলে সন্তান। তারপর হঠাৎই শুনতে পাই আমার বর নাকি বাজারে চরম ঋণে দেনাগ্রস্ত। সাথে দোসর হয়ে ওঠে তার চরম নেশা। একটা একটা করে ঘরের যাবতীয় বিক্রি করার মতন যা ছিল সব বিক্রি করে দেয়। একরকম বলা যায় প্রায় প্রতিদিনই পাওনাদাররা এসে বাড়িতে চড়াও হতো। আমার স্বামী বাড়ি থেকে বেরোনোর মতন কোনো অবস্থাই রাখেননি। এমন সময় একদিন হঠাৎ ভোর রাতে কাউকে কিছু না জানিয়ে আমার 2 বছরের মেয়ে, আমার কোলে 5 মাসের ছেলে, তার ক্যান্সারে আক্রান্ত বাবার আমাকে ফেলে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিশ্বাস করুন, সেদিন মনে হয়েছিল সবাই মিলে গঙ্গায় ঝাঁপিয়ে আত্মহত্যা করি। পারিনি। তারপর ভেবেছিলাম এখান থেকে পালিয়ে যাই, কিন্তু যাব কোথায়? পাওনাদাররা তো ওত পেতে বসে আছে, বাড়ির বাইরে পা রাখলেই ধরবে। তারপর ভাবলাম এই বাড়িটাই বেচে দিই, যদি কিছু সুরাহা হয়। কিন্তু হায় ঈশ্বর, আমার স্বামী এটাও বন্ধক দিয়েছে। সেই সময় আমার স্বামী কোথায় তার খোঁজ করার মতন অবকাশটুকুও আমি পাইনি। তার আগে আমার ঘরে যে 3টে ক্ষুধার্তকে সে রেখে গেছে, তাদের খাবার জোগান দিতে আমি চারিদিকে ছুটে বেড়াচ্ছি। পাড়ায় এমন একটা বাড়ি বাকি রাখিনি যেখানে হাত পাতেনি সাহায্যের জন্য। কেউ হাতে 10 টাকা ধরিয়ে দিয়েছে, কেউ মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছে। আমার দুটো বাচ্চাকে কেউ একবেলা খেতে পর্যন্ত দেয়নি। কেউ সাহায্য করেনি সেদিন। আমি ওদের বাড়িতে কাজও করতে চেয়েছিলাম, যাতে আমার বাচ্চা দুটো একটু খেতে পায়। তখন এই পাড়ার লোকেরাই বলেছে আমাকে দিয়ে তাদের বাড়িতে কাজ করাতে নাকি তাদের লজ্জা লাগে। দিনের পর দিন আমি আমার বাচ্চাগুলোকে জল খাইয়ে রেখেছি। মাঝে মাঝে আমি আমার ঘরে নিজেই লুকিয়ে থাকতাম, ভয়ে, যাতে আমার বাচ্চাগুলো আমাকে দেখতে না পায়। কারণ দেখতে পেলেই তো ওরা আমার কাছে খেতে চাইবে। কাগজের ঠোঙা বানানো, লোকের বাড়িতে কাজ করা, সব করেছি। আমি সংসারটা টানতে পারছিলাম না তবুও। হ্যাঁ, আমি বেশি পড়াশোনা জানি না, তাই কোনো অফিস বা স্কুলে আমি চাকরি পাইনি। এর মধ্যে একটা আশার আলো পাই, আয়া সেন্টার থেকে কাজ। এক বৃদ্ধা অসুস্থ মাকে দেখভাল করা। আমার কাজটা করতে খুব ভালো লাগতো। এমনি একদিন আমার নাইট ডিউটি ছিল। সেখানে আমি ওই বৃদ্ধা মায়ের ঘরের মেঝেতে শুয়েছিলাম। হঠাৎ মনে হলো কোনো একটা ছায়া আমাকে জাপটে ধরছে। আমি অসম্ভবভাবে নিজেকে ছাড়াবার চেষ্টা করছি। সেই লোকটা আমাকে আরো আষ্টে পৃষ্ঠে চেপে ধরছে। কোনোভাবে একটা জোর চিৎকার দিতে পেরেছিলাম। তারপর সে আমাকে ছেড়ে পালিয়ে যায়। তার পরের দিন আমি আর সেই কাজে যাওয়ার সাহস পাইনি। আমার আজও ওই রাতটার কথা মনে পড়লে গাটা শিউরে ওঠে। আবারও নতুন করে কাজ খোঁজা শুরু করলাম, কিন্তু তারপর থেকে একটা মনে ভয় ঢুকে যায়। অচেনা জায়গায় কাজের জন্য যেতে খুব ভয় লাগতো। তাও আমি নিরুপায়, কাজের খোঁজে আমাকে যেতেই হতো।
এমনই একদিন রাস্তায় বেরিয়ে আমার স্বামীর এক পুরনো বন্ধু সমীরদার সাথে দেখা। কেন জানি না, তাকে দেখে আমি রাস্তার মধ্যেই কান্নায় ভেঙে পড়লাম। আমার অবস্থা জেনে সে আমায় তার অফিসে একটা চাকরি দিল। মানে ওই অফিস পরিষ্কার, সবাইকে অফিসে চা জল দেওয়া, এই সব। আমি যেন প্রাণটা ফিরে পেলাম। সমীরদাকে বেশ সহৃদয় মানুষ বলেই আমার মনে হয়েছিল। এক ছুটির দিনে সমীরদা হঠাৎ আমাদের বাড়িতে এসে পড়েন। ঘরের অবস্থা দেখে তিনি বলেন, তোমার শ্বশুর মশাইয়ের এবার থেকে চিকিৎসার ওষুধের যা খরচ হবে তার সবটাই আমি দেব। বিশ্বাস করুন, এই সাহায্য আমি নিতে রাজি হইনি প্রথমে, কিন্তু আমার বেহায়া অভাবী মন সেই প্রস্তাবকে মানতে বাধ্য করে। আর সেটাই ছিল আমার প্রথম ভুল। এবার আমি আস্তে আস্তে সমীরদার পাতা ফাঁদে পা দিতে শুরু করলাম। এদিনের পর থেকে কেন জানি না সমীরদার ব্যবহারে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। প্রথম দিকে হয়তো ভেবেছিলাম তিনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন। সেই ভুলও আমার ভাঙতে বেশি সময় লাগেনি। তিনি আমার নিরুপায় হওয়ার সুযোগ নিয়ে দিনের পর দিন তার যত ক্লায়েন্ট আছে তাদের খুশি করার জন্য আমার ব্যবহার শুরু করলো। অনেকবার অনেকবার নিজেকে শেষ করার কথা ভেবেছি, পারিনি। আমি যে মা, আমি মারা গেলে আমার বাচ্চাগুলো না খেতে পেয়ে মরে যাবে। আমিও চেয়েছিলাম কাজ করে সুস্থভাবে সৎ পথে রোজগার করে আমি সংসার চালাবো, কিন্তু এই সমাজ তা হতে দেয়নি। এখন আর কষ্ট পাই না। আমি জানি আমার বাচ্চাগুলোকে আমায় মানুষ করতে হবে, তাই কাজ আমাকে করতেই হবে। কারণ দিনের শেষে বাচ্চাগুলো আমার কাছে খেতে চায়, এই পাড়ার লোকগুলোর কাছে নয়। আমার লড়াই আমিই লড়বো।